1886 সালের নভেম্বর মাস। আকাশের মুখ অন্ধকার করে সকাল থেকে তুষার ঝড় হয়ে চলেছে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে এলেও ঝড় থামার কোনো সম্ভাবনাই দেখতে পেলাম না। এদিকে দামাল হাওয়া আছড়ে পড়ছে জানালার কাছে। আমিও তাই এগিয়ে গিয়ে একবার বেকার স্ট্রিটের দিকে তাকালাম। জনহীন পথে ঘাটে উন্মত্ত অট্টহাসি হেসে তাণ্ডব নৃত্য নেচে চলেছে তুষার ঝড়। আর সেই ঝড়ের প্রকোপের মধ্যেও টিম টিম করে জ্বলার বৃথা চেষ্টা করে চলেছে স্ট্রিট ল্যাম্পগুলো। মাত্র 3 সপ্তাহ আগে আমরা ডর্টমুর থেকে ফিরছি। সেখানে গিয়ে শার্লক যে অবিশ্বাস্য কেসের সুরাহা করেছে, ইতিমধ্যে সেটাকে দি হাউন্ড অব বাস্কারভিল শিরোনামে লিপিবদ্ধ করে ফেলেছিলাম। দেখলাম সেটারই কেস বুকটা খুলে হোমস পড়ছে, আর মাঝে মধ্যে বিশেষ বিশেষ নামগুলো চোখে পড়তে সে আপন মনে হাসছে। আমিও তাই একটা মেডিকেল জার্নাল নিয়ে ফায়ারপ্লেসের সামনে রাখা একটা চেয়ারে বসলাম। কিন্তু অনেক চেষ্টা করার পরেও মন বসলো না। তাই ভাবলাম জার্নালটা নামিয়ে রেখে বাস্কারভিলসের কেসটা নিয়ে কথা বলা যাক। এতে স্মৃতির রোমন্থনও হয়ে যাবে, আর শার্লকের মিচকি হাসির কারণটাও জানা যাবে। এই ভেবে সবেমাত্র জার্নালটা বন্ধ করেছি, এমন সময় সদর দরজার বেলটা বেজে উঠল। এই সময় আবার কে এলো? নিশ্চয়ই কোনো মক্কেল, বুঝলে? কেসবুকটা বন্ধ করতে করতে বলল হোমস। বাঁ দিকের দেওয়াল ঘড়িটা এক ঝলক দেখে সে ডান দিকের জানালার দিকে তাকালো। এত রাতে যখন এসেছেন তখন নিশ্চয়ই ব্যাপারটা খুবই জরুরি। হোমসের কথা শেষ হওয়া মাত্রই সিঁড়ি কাঁপানো পায়ের শব্দ উঠে এলো দোতলায়। তারপরেই ভীষণ শব্দ করে দরজার কপাট খুলে প্রায় হুমড়ি খেয়ে ঘরে ঢুকলেন দর্শনার্থী। বেশ ছোটখাটো লোকটা, হৃষ্টপুষ্ট, এক জায়গায় দাঁড়িয়ে হাঁপাচ্ছে সে। তার গায়ের রেনকোট থেকে জল গড়িয়ে পড়ছে কার্পেটের ওপর। ল্যাম্পের শেডটা হেলিয়ে ধরল হোমস। সেই আলোয় দেখলাম লোকটা টলছে, আর সেই সঙ্গে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। তবে তার ওই বাদামি চোখের চাহনিতে আতঙ্কের ভাব স্পষ্ট। তার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে নিজের শক্তির শেষ বিন্দুটুকু অপচয় করে সে আমাদের দোরগড়ায় উপস্থিত হয়েছে। অসহায় মুখে লোকটা এবার এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। ক্ষমা করবে মিস্টার হোমস, এই সময় আপনাকে বিরক্ত করছি, কিন্তু পরিস্থিতি এমনই পেঁচালো যে ওয়াটসন, কুইক! আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর আগেই লোকটা মেঝেতে উপুড় হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমরা তাকে ধরে ফায়ারপ্লেসের সামনে শোয়ালাম। লোকটার গলার মাফলারটা খুলতে লাগলো হোমস, আর আমি দৌড়ে গিয়ে ব্র্যান্ডির বোতলটা নিয়ে এলাম। লোকটার ঠোঁট ফাঁক করে তার মুখে ব্র্যান্ডি ঢালছি, এমন সময় আমার ঘাড়ের উপর দিয়ে গলা বাড়িয়ে দিল হোমস। বন্ধু, এনাকে দেখে কি বুঝলে? প্রচণ্ড শক খেয়েছে। চেহারা দেখে তো মনে হচ্ছে বেশ সম্পন্ন ঘরের সম্মানীয় মুদি। জ্ঞান ফিরলেই বাকি সব জানা যাবে। এহে, এর থেকে আর একটু বেশি আশা করেছিলাম তোমার কাছে ওয়াটসন। এটা কোনো মুদির ক্যাশ বাক্স ভাঙার কেস নয়। লোকটা বাটলার, আর খুবই বড়লোক বাড়ির খাস ভৃত্য। সে খুব জটিল ব্যাপারেই এখানে এসেছেন। মাই ডিয়ার হোমস, এটা কিন্তু একটু বেশি। এক গিনিবাজি ধরছি, লোকটা রেনকোটের তলায় তার ইউনিফর্ম আছে। সেই রকম হলে চেক করে নিতে পারো। আমি তার রেনকোটের কয়েকটা বোতাম খুলে দেখলাম হোমস ঠিকই বলেছে, ভেতরে ইউনিফর্ম পরেছে লোকটা। সে না হয় বুঝলাম, কিন্তু সে যে খুবই বড়লোক বাড়ির বাটলার সেটা জানছো কিভাবে? লোকটার শিথিল হাত দুটো তুলে ধরল হোমস। লোকটার আঙুলগুলো ভালো করে দেখো। এক জায়গায় বসে যারা কাজ করে তাদেরই এরকম আঙুল দেখা যায়। আর বুড়ো আঙুলের সামনেটা একবার খেয়াল করো, কালচে পড়ে গেছে, তার সাথে কড়াও পড়েছে। এই আঙুল দিয়েই সম্ভবত সে রূপোপালিশ করে।
কিন্তু ভাই, সে তো নরম আঙুল দিয়েও রূপো পালিশ করা যায়। হ্যাঁ, কিন্তু খুবই দামি রূপো কিংবা খাঁটি রূপো পালিশ করতে হলে এইরকমই আঙুলের প্রয়োজন ভাই। সেই কারণেই বললাম লোকটা খুবই বড়লোক বাড়ির বাটলার। আর ওনার পাটা একবার খেয়াল করো, তাড়াহুড়োর চোটে পামসুটা পাল্টানোরও সময় পাননি। সেই জন্যই বললাম লোকটা খুবই জরুরি কাজে এসেছেন। হোমসের কথা শেষ হতেই জ্ঞান ফিরে এলো লোকটার। আমরা দুজনে তাকে ধরাধরি করে তুলে চেয়ারে বসালাম। এবার ঠিক লাগছে তো? লোকটা সম্মতি সূচক মাথা নাড়ল। একটু জিরিয়ে নাও, তারপর ধীরে সুস্থে বলো কি বিপদ হয়েছে। বিপদ মানে বিপদ? এতক্ষণে বোধহয় ওরা আমার পিছু নিয়েছে। কে পিছু নিয়েছে? তড়াক করে বলে উঠল হোমস। পুলিশ! স্যার জন পুলিশ লেলিয়ে দিয়েছেন আমার পেছনে। আব্বাস রবি লোপাট হয়ে গেছে। কথাটা বলার সময় আতঙ্কে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সঙ্গে সঙ্গে হোমস ঝুঁকে পড়ে লোকটার নাড়ির উপর তার আঙুল রাখল। এর আগে বেশ কয়েক ক্ষেত্রে দেখেছি হোমসের ভেতরে যেন একটা বিশেষ ধরনের চৌম্বক শক্তি আছে। উৎকণ্ঠায়, উদ্বেগে, হতাশায় যখন কেউ ভেঙে গুঁড়িয়ে যেতে বসে, তখনই হোমস শুধু আঙুল ছুঁয়ে তার মধ্যে শান্তি আর সান্ত্বনা সঞ্চারিত করে দিতে পারে। এক্ষেত্রেও তাই ঘটল। কিছুক্ষণের মধ্যেই লোকটার বিস্ফারিত চোখ থেকে আতঙ্কের ছাপটা উধাও হয়ে গেল। এবার বলো কি ব্যাপার? আগের চাইতে অনেক সহজ গলায় সে বলল, আমার নাম অ্যান্ড্রু জলিফ। ম্যানচেস্টার স্কোয়ারের স্যার জন আর লেডি রোভারটনের বাটলার আমি। গত 2 বছর ধরে এই চাকরি করছি। হোমস একটু ভেবে বলল, স্যার জন ডোভারটন। আচ্ছা, তুমি কি হর্টিকালচারিস্ট স্যার জনের কথা বলছো? আগে হ্যাঁ, তিনি হর্টিকালচারিস্ট। তিনি তার বাগান, বিশেষ করে তার রেড ক্যামেলিয়া ফুলটাকে এতটাই আদর যত্ন করেন যে তার তুলনায় তিনি তার পারিবারিক সম্পত্তি, এমনকি আব্বাস রুবিটাকেও তেমন ভালোবাসেন না। আর স্যার, আপনি নিশ্চয়ই তার আব্বাস রুবির কথা আগে শুনেছেন। হ্যাঁ শুনেছি, তবে তোমার কাছ থেকে আরো শুনতে চাই। আচ্ছা ঠিক আছে স্যার। রুবিটা লাল রঙের, ঠিক যেন রক্তের ডেলা। শয়তানের আগুনে ভেতরটা যেন রাঙা লাল হয়ে থাকে। বিগত 2 বছরে আমি মাত্র 2 বার সেই রুবিটা দেখতে পেয়েছি স্যার। প্রথমবার যখন জিনিসটা দেখেছিলাম, বুকটা দুরু দুরু করে উঠেছিল আমার। বিষধর সাপকে যেমন ঝাপের মধ্যে রেখে দেওয়া হয়, ঠিক তেমনভাবেই সেটাকে শোবার ঘরের সিন্ধুকে রেখেছিলেন স্যার জন, যাতে দিনের আলো সেটাকে ছুঁতে না পারে। দ্বিতীয়বার জিনিসটা দেখতে পেলাম আজকে রাতে ডিনারের পর। আজকে বাড়িতে কিছু গেস্ট এসেছিলেন। তাদের মধ্যে থেকে ক্যাপ্টেন মাস্টারম্যান স্যার জনের কাছে প্রস্তাব রাখলেন সেই আব্বাস রুবিটা যেন সবাইকে দেখানো হয়। গেস্টদের নাম? হ্যাঁ স্যার। আচ্ছা, গেস্টদের নাম, ক্যাপ্টেন মাস্টারম্যান তো ছিলেনই, উনি হলেন লেডি রোভারটনের ভাই। আর ছিলেন লর্ড এবং লেডি ব্রেকমিনস্টার, মিসেস ডানবার, আমাদের পার্লামেন্ট মেম্বার অনারেবল উইলিয়াম র্যাডফোর্ড, আর ছিলেন মিসেস ফিটসিমন্স। সামনের টেবিল থেকে একটা পেন তুলে নিয়ে শার্টের হাতায় কি যেন টুকতে লাগলো হোমস। তারপর বলো। হ্যাঁ, তখন আমি লাইব্রেরি ঘরে গিয়ে সবাইকে কফি দিচ্ছিলাম। নিজেদের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ করেই রুবিটা দেখার ইচ্ছা জানালেন ক্যাপ্টেন। মহিলারাও তখনই উচ্ছ্বসিত হয়ে উঠলেন, তারাও দেখতে চান রত্নটা। স্যার জন তখন বললেন, রুবির চাইতে আপনারা যদি আমার স্বাদের ক্যামেলিয়াগুলো দেখতে চাইতেন তাহলে আরো বেশি পুলকিত হতাম। ওই দেখুন না, আমার স্ত্রী তার গাউনে একটা ফুল লাগিয়েছে। জুয়েল বক্সে যে রুবি আছে তার চাইতেই ফুলগুলো অনেক বেশি সুন্দর।
কোনটা বেশি সুন্দর সেটা আমাদেরই বিচার করতে দাও ভায়া। আজকে কিন্তু তুমি আমাদের ফেরাতে পারবে না। হেসে বললেন ক্যাপ্টেন মাস্টারম্যান। আচ্ছা বেশ বেশ, তাহলে নিয়েই আসি। এই বলে স্যার জন ওপর তলায় চলে গেলেন, আর কিছুক্ষণ পরে ফিরে এসে সেই বাক্সটা টেবিলের ওপর রাখলেন। অতিথিরা সবাই উদ্গ্রীব হয়ে টেবিলের সামনে ভিড় করে দাঁড়ালেন। তখনই লেডি ডোভারটন আমাকে হুকুম করলেন আমি যেন এক্ষুনি ফুলের ঘরে যাই, সেখানকার আলোগুলো জ্বালিয়ে দিই, কেননা সবাই মিলে এখনই রেড ক্যামেলিয়া গাছগুলো দেখতে যাবে। আমি তাই ফুলের ঘরে চলে এলাম, কিন্তু কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। এক মিনিট, কিছু দেখতে পেলে না মানে? সব উধাও হয়ে গিয়েছিল মিস্টার হোমস। ঘর ভর্তি রেড ক্যামেলিয়া ফুল, সব সব উধাও। অথচ আজকে বিকেলেই আমি সেগুলো দেখেছি, প্রত্যেকটা গাছে বড় বড় ফুল ছিল। কিন্তু তখন তখন ল্যাম্প জ্বালিয়ে একটা ফুলও দেখতে পেলাম না। কথাটা বলার পর লম্বা লম্বা কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল লোকটা। হোমস ইতিমধ্যে তার হাত বাড়িয়ে পাইপটা নিয়েছে। এবার সেটাতে অগ্নিসংযোগ করতে করতে সে বলল, বেশ ইন্টারেস্টিং তো। তারপর কি হলো? এইসব দেখার পর আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড় মারলাম লাইব্রেরি ঘরের দিকে, গিয়ে খবরটা দিলাম সবাইকে। সেটা শোনা মাত্রই মিসেস ডোভারটন তারস্বরে বললেন, অসম্ভব! ডিনার করার আগে আমি নিজেই তো একটা ক্যামেলিয়া তুলে গাউনে লাগিয়েছি, এরই মধ্যে সব উধাও হয়ে গেল। মিসেস ডোভারটন আমার কথা বিশ্বাসই করতে পারলেন না। স্যার জন আমাকে একটু দেখে নিয়ে তখন জিজ্ঞাসা করলেন, জলিভ, সত্যি করে বলো তো, তুমি কি নেশা করেছো? না স্যার, আমি সত্যি বলছি, ঘরে একটাও ফুল নেই। সঙ্গে সঙ্গে স্যার জন টেবিলের ড্রয়ারে জুয়েল বক্সটা ঢুকিয়ে দৌড় দিলেন ফুলের ঘরের দিকে। বাকিরাও তার পিছু নিল, কিন্তু ক্যামেলিয়াগুলো তারাও দেখতে পেল না। আচ্ছা, ফুলগুলো শেষবার কখন দেখেছিলে? আমি দেখেছিলাম বিকেল 4টের সময়, আর লেডি ডোভারটন দেখেছিলেন ডিনারের আগে, মানে ওই রাত 8টা নাগাদ। কিন্তু মিস্টার হোমস মাথা ব্যথার কারণ তো ক্যামেলিয়া নয়, অন্য জিনিস। ও, আই সি। আচ্ছা, কন্টিনিউ করো। চেয়ারে একটু ঝুঁকে বসলো বাটলার, তারপর বলল, প্রায় মিনিট খানেকের জন্য কেউ ছিল না লাইব্রেরিতে। তারপর স্যার জন ধর্মর করে লাইব্রেরি রুমে ঢুকলেন, সাথে তার অতিথিরাও। ফুলের অন্তর্ধানে যে তিনি বেশ উন্মাদ হয়ে গিয়েছিলেন সেটা তার চোখ মুখে স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। কিন্তু ঘরে ফিরে এসে ড্রয়ার খোলার পর মনে হলো তিনি বুঝি তখনই অজ্ঞান হয়ে যাবেন। আমরা সবাই এগিয়ে গিয়ে দেখলাম ক্যামেলিয়ার মতো রুবির বাক্সটাও উধাও। কয়েক সেকেন্ড আমরা চুপ করে বসে রইলাম। ফায়ারপ্লেসের আওয়াজের সাথে জানালার কাচের শব্দ মিশে সারা ঘর গমগম করে উঠল। চুরুটে টান দিতে দিতে হোমস কিছু একটা ভাবতে লাগল। জলিভ, অ্যান্ড্রু জলিভ। অনেকক্ষণ ধরেই তোমার নামটা খুব চেনা চেনা লাগছিল, এখন মনে পড়ছে কেন। তুমিই তো ক্যারিংটন হিরে ডাকাতির নায়ক, তাই না? দুহাত দিয়ে মুখ ঢেকে গুঙিয়ে উঠল লোকটা। স্যার, ভালোই হলো আপনি আমাকে চিনতে পেরেছেন, কিন্তু ভগবান জানেন জেল থেকে বেরিয়ে এই 3টে বছর আমি সম্পূর্ণ সৎভাবে থেকেছি। ক্যাপ্টেন মাস্টারম্যান অত্যন্ত ভালো মানুষ। আমি জেল থেকে বেরোনোর পর তিনি তার জামাইবাবুকে বলে আমাকে এই চাকরিটা জুটিয়ে দিয়েছিলেন। সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত তার গায়ে কালি ছেড়ানোর মতো একটা কুকর্ম আমি করিনি স্যার। যা মাইনে পাই তাতে আমি খুশি।
সেগুলো জমাচ্ছি যাতে পরে একটা চুরুটের দোকান আমি কিনতে পারি। বেশ, এইবার তাহলে আসল ঘটনায় ফিরে আসা যাক। হ্যাঁ স্যার, রুবিটা চুরি যাওয়ার ঘটনাটা আবিষ্কার হওয়ার সাথে সাথেই আমি হল ঘরে চলে যাই। সেখানে গিয়ে আস্তাবলের একটা ছেলেকে পুলিশ ডাকতে পাঠিয়ে দিই। তারপর আবার লাইব্রেরি ঘরে ঢুকতে যাব, এমন সময় কানে ভেসে এলো ক্যাপ্টেন মাস্টারম্যানের কণ্ঠস্বর। ড্যাম ইট, আই এম সরি জন, এই সব হলো শুধুমাত্র আমার গাফিলতির জন্য। ওই জানোয়ারটাকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম আমি তোমার এখানে চাকরি দিয়ে। ইস, তখনই যদি ওর অতীতের কথা তোমায় বলে রাখতাম তাহলে আজকের দিনটা আর দেখতে হতো না। মানে কি বলতে চাইছো তুমি? তোমার বাটলার অ্যান্ড্রিউ একটা জেল খাটা আসামি। আমার তো মনে হয় আমরা যখন ফুলের ঘরে ছিলাম তখনই সুযোগ বুঝে ও এই ঘরে আসে আর বাক্স সমেত রুবিটা উধাও করে দেয়। মিস্টার হোমস, এর পরের কথাগুলো শোনার জন্য আর সেখানে দাঁড়াইনি আমি। একটা চাকরকে বলে দিলাম কেউ যদি আমাকে ডাকতে আসে তাহলে বলে দিতে আমি শার্লক হোমসের কাছে গেছি। এই বলেই তুষার ঝড়ের মধ্যে দৌড় দিই আমি। তারপর সোজা এখানে আসি। আপনার কথা অনেক শুনেছি স্যার। অভাবী মানুষ যদি নির্দোষ হয় তাহলে তাকে আপনি বাঁচাতে এগিয়ে আসেন। আপনার মাথা হেট হয় না স্যার। আপনি ছাড়া আমার আর কোনো গতি নেই স্যার। প্লিজ 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 স্যার, আমাকে বাঁচান স্যার। ওই যে ওরা চলে এসেছে স্যার। স্যার আমাকে প্লিজ প্লিজ আমাকে বাঁচান স্যার। কয়েকটা করাঘাত পড়তেই সশব্দে খুলে গেল দরজাটা। তারপর ঘরে প্রবেশ করলো এক দীর্ঘকায় পুরুষ। এসো গ্রেগসন, তোমার পথ চেয়েই বসে রয়েছি। তা তো থাকবেনি মিস্টার হোমস। সে যাই হোক, যার সন্ধানে আসা তাকে যখন পেয়ে গেছি তখন চললাম। বিধ্বস্ত বাটলার সবেগে উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু আমি তো নির্দোষ। রুবির বাক্সটা আমি ছুঁইনি। একটা বাঁকা হাসি হেসে পকেট থেকে একটা চ্যাপ্টা বাক্স বের করলো ইন্সপেক্টর গ্রেগসন। তারপর সেটাকে নেড়ে নিল বাটলারের নাকের সামনে। এটা চিনতে পারছো? এই তো সেই জুয়েল বক্স। হ্যাঁ, আর এটা পাওয়া গেছে তোমারই বিছানার তলায়, যেখানে লুকিয়ে রেখেছিলে। এবার ভালোভাবে নিজের দোষ কবুল করে নাও, নয়তো আমাদের কাছে আরও উপায় আছে। ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল জলিফ। করুণভাবে সে বলতে লাগলো, কিন্তু আমি এই বক্স ছুঁইনি, বিশ্বাস করুন, আমি হাতই দিইনি। সেটা তো তোমাকে লক আপে ভরলেই জানা যাবে। এবার চলো। এতক্ষণ নির্বাক হয়ে বসেছিল শার্লক, এবার সে সরব হলো। গ্রেগসন, একটু সবুর করো। আব্বাস রুবিটা পেয়েছো? না, বাক্স খালি। তবে বেশিক্ষণ সেটার জন্য অপেক্ষা করতে হবে না। স্যার জন যখন 5,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করেছেন তখন কেউ না কেউ নিশ্চয়ই সেটার সন্ধান দেবে। আচ্ছা বেশ, তা বাক্সটা কি একবার দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, এই নিন। ইন্সপেক্টর গ্রেগসন বাক্সটা এগিয়ে দিল। বাহ, বাক্সটা তো বেশ সুন্দর দেখছি, তবে অবস্থা খুবই খারাপ। তালা ভাঙা হয়নি, কিন্তু একটা কবজাও আস্ত নেই। বলেই ফস করে লেন্স বের করলো হোমস। টেবিল ল্যাম্পের নিচে বাক্সটা রেখে নিরীক্ষণ করতে লাগলো। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা জলিফ, রুবিটা কি সোনায় গাঁথা ছিল? হ্যাঁ স্যার, একটা কারুকার্য করা সোনার লকেটের সেট করা ছিল সেটা। ওর সাথে একটা সোনার চেনও আটকানো ছিল। কিন্তু কিন্তু নিশ্চিন্ত থাকো, কথা দিচ্ছি তোমাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে গ্রেগসন, এবার তুমি তোমার কাজ করতে পারো। কথাটা শোনা মাত্রই জলিফের হাতে খট করে হাতকড়া পরিয়ে দিল স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ গ্রেগসন। পর মুহূর্তেই দরজা বন্ধ করে কয়েদিকে নিয়ে সে বিদায় নিল। বেশ কিছুক্ষণ চিন্তামগ্ন হয়ে ধূমপান করে গেল হোমস। তারপর চেয়ারটা টেনে নিয়ে গিয়ে বসল
ফায়ারপ্লেসের সামনে। 2 হাঁটুর ওপর কোনোই রাখল সে, আর চোখ দুটো বন্ধ করে হাতের তালুতে ভর দিয়ে মাথা নিচু করে বসে রইল। কয়েক মিনিট পর হঠাৎ করে সে বলে উঠল, নন পেরিয়াল ক্লাবের নাম শুনেছ ওয়াটসন? না, জীবনে শুনিনি। লন্ডন শহরের সবচেয়ে বিশেষ জাতির জুয়া খেলার ক্লাব। সদস্যদের নাম বাইরে আসে না, গোপনই থাকে। আর সেই সব সদস্যদের তালিকায় এমন সব নাম আছে যেগুলো নাম শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। তবে কিছুদিন আগে সেই লিস্টটা আমি দেখেছিলাম। কিন্তু হোমস, আব্বাস রুবির চুরি যাওয়ার সঙ্গে এই ক্লাবের সম্পর্কটা কোথায়? হয়তো সম্পর্ক নেই, আবার হয়তো আছে। তুমি এক কাজ করো, র্যাকের ওপর থেকে এম নামের বইটা দাও। ওই একটা বইতে অনেকগুলো কুখ্যাত লোকের নাম জড়িয়ে আছে। আমি উঠে গিয়ে হোমসের নির্দেশিত বইটা নিয়ে এলাম। এবার নামের লিস্টটা একবার দেখা যাক। যার কথা ভাবছি তাকে যদি পেয়ে যাই তো ভালোই হয়। মপিন না, মার্স্টন না, এই যে পেয়েছি, মাস্টারম্যান। ক্যাপ্টেন দ্য অনারেবল ব্রুস মাস্টারম্যান, জন্ম 1856, শিক্ষা হিলিয়াস ডিয়ানবর্ন, উত্তরাধিকার জালিয়াতি, নন পেরিয়াল ক্লাবের সেক্রেটারি, স্টাফ অফ মেম্বার অফ যাকে বলেই বইটা সোফায় ছুঁড়ে ফেলে দিল হোমস। ওয়াটসন, নৈশ অভিযানে বেরোবে নাকি? অবশ্যই, কিন্তু যাব কোন চুলোয়? দেখি পরিস্থিতি যেখানে নিয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা রাস্তায় বেরিয়ে এলাম। ইতিমধ্যে তুষার ঝড় কমে গেছে, তবে এক নাগাড়ে তুষারপাতের ফলে বেকার স্ট্রিটের রাস্তা এখন পুরোপুরি ধপধপে সাদা। রাস্তায় কোনো লোকজন নেই, একদম নিস্তব্ধ। এদিকে মাফলার দিয়ে নাক মুখ জড়িয়ে নেওয়ার পরেও নিদারুণ ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলাম আমি। মেরিলিবোন রোড পর্যন্ত কোনো মতে হেঁটে গিয়ে একটা ভাড়াটে ঘোড়ার গাড়িতে উঠে বসে যেন প্রাণে বাঁচলাম। কম্বল টেনে ফুটো ফাটাগুলো বন্ধ করতে করতে হোমস বলল, ম্যানচেস্টার স্কোয়ারের অবস্থাটা একবার দেখে আসা যাক, কি বলো? গাড়োয়ান, চলো সোজা ম্যানচেস্টার স্কোয়ার। তুষার জমা রাস্তার উপর দিয়ে তীর বেঁকে ছুটল গাড়ি। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম গন্তব্যস্থানে। গাড়ি থামার পর যে বাড়িটার সামনে নামলাম সেটাকে প্রাসাদ বললে ভুল হবে না। নজর কেড়ে নেওয়ার মতো একটা জর্জিয়ান প্রাসাদ। হোমস তর্জনী নামিয়ে রাস্তার একটা অংশের দিকে ইশারা করল। ওই যে ওই বাড়িটা। বরফের উপর চাকার দাগ দেখে তো মনে হচ্ছে অতিথিরা বিদায় নিয়েছেন। ও যাকে, চলো ওয়াটসন, এগোনো যাক। ডোরবেল বাজানোর কয়েক সেকেন্ড পরেই একজন পরিচারক এসে দরজা খুলে দিল। তারপর আমাদের কার্ড নিয়ে ভেতরে গেল সে। প্রায় সঙ্গে সঙ্গেই সে ফিরে এসে আমাদের অন্দরমহলে নিয়ে গেল। হলঘর বেরিয়ে ঢুকলাম একটা ভারী সুন্দর লাইব্রেরি ঘরে। ফায়ারপ্লেসের আগুনের ধারে বসেছিলেন এক দীর্ঘকায় ছিপছিপে চেহারার খানদানি ভদ্রলোক। চুলে পাক ধরেছে, মুখমণ্ডল বিষাদ এবং গম্ভীর। তার পাশের একটা লম্বা সোফায় বসেছিলেন এক ভদ্রমহিলা। আমরা ঘরে ঢুকতেই তিনি উঠে দাঁড়ালেন, তারপর নিমেষহীন নয়নে চেয়ে রইলেন আমাদের দিকে। তার দৃষ্টি অনুসরণ করে স্যার জনও আমাদের দিকে ফিরলেন। তারপর লম্বা লম্বা পা ফেলে পরম আগ্রহে এগিয়ে এলেন আমাদের দিকে। মিস্টার শার্লক হোমস, কি সৌভাগ্য! এই দুর্যোগ মাথায় নিয়ে দুর্গতকে সাহায্য করতে এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাথা হেলিয়ে অভিবাদন জানালো হোমস। স্যার জন, আব্বাস রুবির যে অনেক নাম আছে, তাই না এসে আর পারলাম না। তা তো বটে মিস্টার হোমস, তা তো বটেই। রুবিটা হঠাৎ করেই উধাও হয়ে গেল, বলতে গেলে চোখের সামনে থেকেই। সে ঠিক আছে, অন্য রত্ন তো আছে,
তা মিস্টার হোমস, ফুল সম্বন্ধে আপনার অনুরাগ? কথাটা শেষ করতে পারলেন না স্যার জন। তার আগেই এগিয়ে এসে ওনার হাতটা ধরলেন তার স্ত্রী। উত্তপ্ত স্বরে বললেন, পুলিশ যখন তদন্তের ভার নিয়েছে তখন মিস্টার শার্লক হোমসের তো এই বাড়িতে আসার কোনো মানে হয় না। ম্যাডাম, আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না। ফুলের ঘরটায় একবার শুধু যাব, ব্যাস, তার বেশি নয়। বিনয়ের সাথে বলল হোমস। তা ফুল ঘরের সঙ্গে নিখোঁজ রত্নের সম্পর্কটা কোথায় সেটা জানতে পারি? আমিও তো সেটাই জানতে চাই ম্যাডাম। লেডি ডোভারটন শীতলভাবে হাসল। ততক্ষণে তো চোরকে হাজতে ভরা হয়ে যাবে। আমার তা মনে হয় না। অদ্ভুত কথা বলছেন মিস্টার হোমস। আপনাকে জানিয়ে রাখি, অ্যান্ড্রু এককালে কুখ্যাত রত্ন চোর ছিল, আর আব্বাস রুবিটাও সেই লোপাট করেছে। নাও হতে পারে ম্যাডাম। আপনি কি মনে করেন যেই লোকটা একবার হিরে চুরি করে জেল খেটে এসেছে, যার অতীত সম্পর্কে তার মনিবরা জানেন, সেই মনিবের বাড়িতেই সে রত্ন চুরি করবে? আর চুরি করার পর সেটাকে এমন জায়গায় রাখবে যেখানে নাকি খুব সহজে স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ খুঁজে পেয়ে গেল। হোমসের কথা শুনে লেডি ডোভারটনের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। এমনটা তো আগে ভাবিনি। না ভাবাটাই স্বাভাবিক। আপনার গাউনে যে ফুলটা আছে সেটা তো বেশ সুন্দর দেখছি। এটাই নিশ্চয়ই রেড ক্যামেলিয়া। বাহ, এটা তো আজকে বিকেলেই ছিঁড়েছেন, তাই না? সন্ধে নাগাদ, ডিনারের একটু আগে। কিন্তু মিস্টার হোমস, সেই ফুল আর কোথায়? একটারও আর দেখা পাওয়া যাবে না। তবে অ্যাটলিস্ট এর পরের ফলনে সেগুলোর দেখা পেতে পারি, বিষণ্ণ সুরে বললেন স্যার জন। তা তো বটেই। তবে স্যার জন, আপনার ওই ফুলের ঘরটা একবার দেখার খুব ইচ্ছা ছিল। ঠিক আছে, আসুন আমার সাথে। স্যার জন এগিয়ে গেলেন। আমি আর শার্লক তার পেছন পেছন গেলাম। লাইব্রেরি ঘর থেকে বেরিয়েছে একটা ছোট্ট গলিপথ। সেটারই শেষে একটা কাচের দরজা দেখলাম। আমি আর স্যার জন দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। মোমবাতি হাতে একাই ভেতরে ঢুকলো শার্লক। সেখানকার দম আটকানো উষ্ণ অন্ধকারে অতি ধীরগতিতে হাঁটতে লাগলো শার্লক। ঘরের বাইরে থেকে শুধুমাত্র কিংভূত আকৃতির ক্যাকটাসগুলো দেখা যাচ্ছিল। খানিকক্ষণের মধ্যে সেই গাছগুলোর আড়ালে মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছিল মোমবাতির আলো। তাই আমরাও ভেতরে ঢুকলাম। সে যাই হোক, কিছুটা এগোনোর পর আমরাও ক্যামেলিয়া গাছগুলোর সামনে পৌঁছে গেলাম। দেখলাম আলোটা একটু কাছে নিয়ে গিয়ে লেন্স বের করে খুঁটিয়ে খুঁটিয়ে গাছগুলোকে নিরীক্ষণ করছে শার্লক। দেখছেন তো মিস্টার হোমস, কসাইয়ের মতো নির্মমভাবে ছুরি চালানো হয়েছে। ছুরি নয় স্যার জন, কাঁচি। ছুরি দিয়ে ঘষে ঘষে কাটলে বোটা থেকে শুয়ো বেরিয়ে থাকতো। আরো আছে, এই দেখুন, এই একটা পাতার খানিকটা ছেঁড়া, বোঁটা কাটার সময় কাঁচের ডগা লেগে কেটে গেছে। যাই হোক, যা একবার সবই দেখে নিয়েছি, এখানে আর কিছু নেই। চলুন বেরোনো যাক। আমরা তিনজনে ঘর থেকে বেরিয়ে এলাম। ফেরবার সময়ে গলিপথের ছোট্ট একটা জানালার সামনে থমকে দাঁড়াল হোমস। জানালার ছিটকানিটা খুলে ফস করে দেশলাইয়ের কাঠে জ্বালল। তারপর ঝুঁকে দেখতে লাগলো বাইরেটা। স্যার জন বললেন, জানলাটার বাইরে একটা ফাঁকা জায়গা আছে, আর ওই যে ওই দূরের রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ফেরিওয়ালাদের যাতায়াত করার রাস্তা। হোমসের ঘাড়ের উপর দিয়ে আমিও ঝুঁকে পড়লাম। দূরে একটা সরু রাস্তা দেখা যাচ্ছে, ফেরিওয়ালাদের রাস্তা। সেই রাস্তা থেকে এই বাড়ির দেওয়াল পর্যন্ত জমিটা নরম তুষারে ছেয়ে আছে। শার্লক মুখে কিছু বলল না বটে, তবে সেখান থেকে সরে আসবার সময় লক্ষ্য করলাম কেন জানি বেশ অবাক হয়েছে সে। তবে সেটা নিছক অবাক হবার নয়, তার সঙ্গে যেন একটু ব্যথা মিশে রয়েছে। আমরা তিনজনে আবার লাইব্রেরি ঘরে ফিরে এলাম। লেডি ডোভারটন আমাদের পথ চেয়েই দাঁড়িয়েছিলেন।
বেশ তাচ্ছিল্যের সাথে চোখ নাচিয়ে তিনি বললেন, আমার মনে হয় আপনার সুনাম নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হয়েছে মিস্টার হোমস। ভেবেছিলাম নিখোঁজ ফুল আর রুবিটা নিয়ে ফিরবেন। সেই আশা নিয়েই যাচ্ছি ম্যাডাম, যথাসময় সেগুলো ফিরিয়ে দেবো। কথাটা শুনে বেশ রেগে গেলেন লেডি টোভারটন। আপনার দম্ভটা কিন্তু বিপজ্জনক মিস্টার শার্লক হোমস। অন্যের মুখেই শুনে নেবেন যে আমার মধ্যে দম্ভ জিনিসটা একদম নেই। এখন চলি, একবার নন বেরিয়াল ক্লাবে যেতে হবে। আর হ্যাঁ, যাওয়ার আগে অনধিকার প্রবেশের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। গুড নাইট। খট করে একটা শব্দ শুনে লেডি টোভারটনের দিকে তাকালাম। হোমসের উত্তরে হয়তো অপমানিত বোধ করেছেন, তাই রাগের মাথায় তার ছোট্ট হাত পাখাটা ভেঙে ফেলেছেন। এমন একটা দৃশ্য চোখের সামনে দেখে হোমস একবার লেডি টোভারটনের মুখের দিকে তাকালো, তারপর তার সুপরিচিত মুচকি হাসি হেসে দরজার দিকে এগিয়ে গেল। আমিও তার সঙ্গ নিলাম। গাড়িতে ওঠার পর হোমসের হাবভাব দেখে বুঝলাম কেসটা নিয়ে সে ভালোই ভাবনায় ডুবেছে। চুপ হয়ে মাথা নিচু করে বসে রয়েছে, তাই আমিও কোনো প্রশ্ন করলাম না। কিন্তু অক্সফোর্ড স্ট্রিট আসতেই আচমকা আসন ছেড়ে লাফিয়ে উঠল সে। ও গড, আমি অবশেষে এমন ভুল করলাম। ইস, ছি 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 ছি। গাড়োয়ান, গাড়ি ঘোরাও, যেখান থেকে চেপেছিলাম সেখানে নিয়ে চলো। কথাটা বলেই সে রক টিপে ধরে বসে পড়ল আসনে। গাড়ি ততক্ষণে ঘুরে গেছে। যে পথে এসেছি সেই পথেই ফিরে চলেছে। কি হয়েছে হোমস? ওয়াটসন, যদি কখনো দেখতে পাও আমি আত্মসন্তুষ্টিতে ভুগছি, তখন কানের কাছে শুধু একটা কথাই বলবে, ক্যামেলিয়া। কিন্তু হলোটা কি সেটা বলো। একটু পরেই জানতে পারবে। কয়েক মিনিটের মধ্যেই আমরা আবার স্যার জন টোভারটনের ম্যানশনের সামনে এসে পৌঁছলাম। বাড়ির কাউকে ডাকার দরকার নেই, ওটাই তো ফেরিওয়ালাদের যাতায়াত করার রাস্তা, তাই না? চলো এগোনো যাক। বাড়ির গা ঘেঁষে রাস্তা বরাবর হনহনিয়ে হেঁটে গেল হোমস। তারপর থমকে দাঁড়ালো যে জানালাটার সামনে, সেটা গলিপথের সেই জানালাটা। তিলমাত্র দ্বিধা না করে হাঁটু গেলে সেখানেই বসে পড়ল শার্লক। দুই হাত দিয়ে খুব সাবধানে তুষার সরাতে লাগলো জানালাটার ঠিক নিচের জায়গাটা থেকে। তারপর উঠে দাঁড়ালো। দেখলাম তুষার খুবলে একটা বড় সড়ো কালচে গর্ত বানিয়ে ফেলেছে সে। বুঝলে ভাই, একটু ঝুঁকি নিয়ে দেখা যাক। দেশলাইয়ের একটা কাঠি জ্বালাও তো। হোমসের কথা মতো আমি দেশলাই কাঠি জ্বালালাম। দেখলাম হোমস যে গর্তটা খুঁড়েছে তার গভীরে পড়ে রয়েছে লালচে বাদামি রঙের একগাছা তুষার জমাট ফুল। চাপা গলায় বললাম, ক্যামেলিয়া। শক্ত মুখে উঠে দাঁড়ালো শার্লক। তারপরে হেঁট হয়ে একটা শুকনো কালচে পাপড়ি তুলে নিয়ে রাখলো হাতের চেটোয়। বুঝলে, অ্যান্ড্রিউ জলিফ কিন্তু খুবই বুদ্ধিমানের কাজ করেছে আমাদের কাছে এসে। বাড়ির লোকেদের হাঁক দেবো নাকি? না বন্ধু, সবুর কর, ঠিক সময়ে বাড়ির লোকদের জানানো হবে। এবার চলো গাড়িতে ওঠা যাক। এইবার সোজা সেন্ট জেমস স্কোয়ারে যাব। ঘটনাক্রমে সময়ের হিসেব হারিয়ে ফেলেছিলাম, তাই তখন কটা বাজে সেটা খেয়াল নেই। তবে খানিকক্ষণের মধ্যেই আমরা একটা বিল্ডিংয়ের সামনে এসে থামলাম। ঝলমলে প্রাসাদ চত্বরের ঘড়িতে তখন দেখলাম রাত 12টা বাজে। এগিয়ে গিয়ে দরজার ঘন্টা বাজল হোমস। সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে দিল পরিচারক। হোমস তার ভিজিটিং কার্ডে কি যেন লিখে গোছিয়ে দিল পরিচালকের হাতে। তারপর সে আমাদের নিয়ে গেল বাড়ির ভেতরে। তার পেছনে পেছনে আমরা হল ঘরে প্রবেশ করলাম। ভেতরে বেশ ভালোই গান বাজনা হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। সেখান থেকে মার্বেল পাথরের একটা সিঁড়ি বেয়ে আমরা উপরতলায় উঠলাম। ওপরতলাটা বেশ বিলাসবহুল, উঁচু সিলিং, ঘরের পর ঘর সাজানো, আর প্রত্যেকটা ঘরেই ইভিনিং ড্রেস পরা কয়েকটা মানুষের জোট দেখতে পেলাম। কেউ খবরের কাগজ পড়ছে,
কেউ কেউ আবার টেবিলের চারিধারে জমায়েত হয়ে তাস পেটাচ্ছে। পরিচারক আমাদের নিয়ে গেল একেবারে শেষ প্রান্তের ঘরের সামনে, তারপর টোকা দিয়ে দরজাটা খুলে দিল। আমরা ভেতরে ঢুকলাম। ঘরটা ছোট, স্পোর্টস পেপারের কাট আউটে সুন্দরভাবে সাজানো ঘরটা, আর তার সাথে সাথে বাতাসে ভাসছে কড়া তামাকের গন্ধ। ফায়ারপ্লেসের পাশে চেয়ারে হেলান দিয়ে একজন সৈনিক আকৃতির দীর্ঘকায় পুরুষ বসেছিলেন। তার হাতে কার্ডটা দিয়ে পরিচারক বেরিয়ে গেল। লোকটার গোঁফ ছোট করে ছাটা, মাথা ভর্তি চুল, বাদামি রঙের দাড়ি, হাতে হুইস্কির গ্লাস। আমাদের দেখে তিনি উঠে দাঁড়িয়ে খাতির তো দেখালেনই না, উল্টে হোমসের নাম লেখা কার্ডটা আঙুলের মধ্যে ঘোরাতে ঘোরাতে এমন বরফ ঠান্ডা নীল চোখে চেয়ে রইলেন, যেটা দেখা মাত্রই লেডি ডোভারটনের কথা মনে পড়ে গেল। জেন্টলম্যান, রাত তো অনেক হয়েছে, দেখা করার সময়টা অদ্ভুত না? তা ঠিক, রাত অনেক হয়েছে, আর তার সঙ্গে দেরিও হয়ে যাচ্ছে। মন্দর মন্থ কণ্ঠে জবাব দিল হোমস। লোকটা তার হুইস্কির গ্লাসে একটা চুমুক দিয়ে পায়ে করে ঠেলে একটা চেয়ার এগিয়ে দিল। চেয়ারের দরকার নেই ক্যাপ্টেন মাস্টারম্যান, আমি দাঁড়িয়ে থাকতেই বেশি ভালোবাসি। তাহলে তাই থাকুন। এবার বলুন কি চান? আব্বাস রুবি। চমকে উঠে আমি তাকালাম হোমসের দিকে। নৈশব্দ। ক্ষণিকের জন্য চুপ করে রইলাম সবাই। দেখলাম মাস্টারম্যান এক দৃষ্টিতে চেয়ে আছে হোমসের দিকে, তারপর নাটকীয়ভাবে হেলান দিলেন চেয়ারে, আর তার সাথেই একটা কপট হাসি হাসতে লাগলেন। দুঃখিত মিস্টার হোমস, একটু বেশিই চেয়ে ফেলেছেন। নন প্যারিয়াল ক্লাবের মেম্বারদের মধ্যে পলাতক চাকরেরা থাকে না। জলিফের খবর নিতে হলে অন্য কোথাও যান। জলিফের সঙ্গে কথা হয়ে গেছে। তাই নাকি? তাহলে এখানে কি করতে এসেছেন? জলিফের স্বার্থ দেখতে? না ক্যাপ্টেন, জলিফের স্বার্থ না, ন্যায়দণ্ডের স্বার্থ দেখতে এসেছি। খুব কড়া কথা বলছেন যে মিস্টার শার্লক হোমস। আপনার কপাল ভালো যে ঘরে অন্য কোনো সাক্ষী নেই, তাই আপনাকে কোর্টরুমে টেনে নিয়ে যেতে পারলাম না। মানহানির মামলায় তাহলে আপনার স্রেফ 5,000 গিনি গচ্ছা যেত। পেছনের দরজাটা এখনো খোলা আছে, আসতে পারেন। ফায়ারপ্লেসের সামনে গিয়ে দাঁড়ালো হোমস। পকেট ঘড়ি বের করে ম্যান্টেল পিসের ঘড়ির সামনে সময়টা মিলিয়ে নিল। এখন সময় রাত 12:05। কাল সকাল 9টা পর্যন্ত সময় দিলাম। বেকার স্ট্রিটে আব্বাস রুবিটা পৌঁছে দেবেন। হোয়াট ননসেন্স! চেয়ার ছেড়ে ছিটকে উঠলেন মাস্টারম্যান, সেই সঙ্গে গর্জে উঠলেন, আমি আপনাকে... ওতে কোনো কাজ হবে না ক্যাপ্টেন মাস্টারম্যান। আর আপনি যদি মনে করেন যে আমি ধাপ্পাবাজ, তাহলে কয়েকটা কথা আপনাকে বলে রাখি, পয়েন্টগুলো ভালো করে শুনে নিন। জলিফের অতীত আপনি ভালোভাবেই জানতেন, আর জেনে শুনেই স্যার জনের কাজে আপনি তাকে বহাল করেছিলেন আপনার ভবিষ্যতের প্ল্যানের সুরক্ষার জন্য। মিস্টার হোমস, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। এইসব প্রমাণ করতে পারবেন তো? সবাই জানে আপনার টাকার অনেক দরকার ক্যাপ্টেন মাস্টারম্যান, আর জুয়োতে যা দেনা করেছেন সেটা হিসেব করলেই জানা যাবে টাকার পরিমাণটা কতটা। আব্বাস রুবির যা দাম, তাতে সেই টাকাটা শোধ হয়ে যাবে। সেই জন্যই পরিকল্পনা রূপ দেওয়া শুরু করলেন। যেই জুয়েল বক্সটায় রুবিটা ছিল সেটার নিখুঁত বিবরণ জেনে নিলেন লেডি ডোভারটনের কাছ থেকে। তারপর হুবহু নকল জুয়েল বক্স তৈরি করলেন, কিন্তু তাতেও মুশকিল দেখা গেল, কারণ সিন্ধুক থেকে খুব কমই বাক্সটা বের করতেন স্যার জন। কিন্তু কবে বের করবেন তার কোনো ঠিক নেই, তাই ডিনার পার্টি নিমন্ত্রণ পেয়ে আপনার মাথায় সমাধানটা চলে এলো। আপনি ভালোই জানতেন পার্টির মহিলারা যদি রুবিটা দেখতে চান তাহলে আব্বাস রুবিটা স্যার জন বার করবেন, কিন্তু রুবিটা সরাতে হলে লাইব্রেরি ঘরটা ফাঁকা থাকা দরকার। সেটা কিভাবে করবেন? আর তখনই আপনার মনে পড়লো রেড ক্যামিলিয়া ফুলগুলোর প্রতি স্যার জনের দুর্বলতা ঠিক কতখানি। তাই সুযোগ বুঝে বাগানের সবকটা ক্যামিলিয়া উধাও করলেন। জলিফ যখন সেই দুঃসংবাদ নিয়ে এলো তখন সবাই ছুটলো সেই ঘরের দিকে, আর আপনি সেই ফাঁকে বাক্সটা লোপাট করলেন।
সবশেষে যখন চুরিটা ধরা পড়ল তখন আগ বাড়িয়ে জানিয়ে দিলেন জলিফের অতীত জীবনের ঘটনা। স্বাভাবিকভাবেই জলিফ সন্দেহের জালে জড়িয়ে পড়ল। তবে এত বুদ্ধি খাটিয়ে বাজিমাত করার পরেও আপনি দুটো ভুল করলেন। প্রথমত, যে নকল বাক্সটা ভেঙে জলিফের ঘরে রেখেছিলেন সেই বাক্সের ভেলভেটটা একদমই ঘষা খায়নি, অথচ পেন্ডেন্ট জুয়েল সেটাতে থাকলে একটু হলেও ঘষার দাগ থাকতো। আর দ্বিতীয় ভুলটা মারাত্মক। লেডি ডোভারটনের থেকে জানলাম ডিনারের ঠিক আগেই একটা ফুল তিনি গাউনে লাগিয়েছেন। তাই যদি হয় তাহলে রাত 8টার সময় বাগানের মধ্যে সব কটা ফুল থাকা দরকার। আর সেই সময় সেই ফুলগুলো উধাও করতে হলে কি করা যেতে পারে? নিজের মনকে প্রশ্ন করলাম, আর জবাবটাও পেয়ে গেলাম। সবচেয়ে কাছের জানলা দিয়ে গলিপথে সেগুলো ফেলে দেওয়াটাই সবচেয়ে শ্রেয় হবে। আর সেই গলিপথে গিয়ে ফুলগুলোও পাওয়া গেল। হোমস যখন টান টান শরীরে নিজের তীক্ষ্ণ বুদ্ধির যুক্তিমালা সাজাচ্ছিল তখন লক্ষ্য করলাম ক্যাপ্টেন মাস্টারম্যানের মুখের চেহারা। গনগনি মুখটা পুরো শুকিয়ে গেছে। হঠাৎ করেই টেবিলের দিকে হাত বাড়ালেন ক্যাপ্টেন মাস্টারম্যান। ড্রয়ার খুলে বের করতে গেলেন তার পিস্তলটা, কিন্তু তার আগেই আহা, এই কাজ একদমই করতে যাবেন না। হোমস ইতিমধ্যে তার রিভলভারটা বের করে ক্যাপ্টেনের মাথায় ঠেকালো। ড্রয়ার থেকে সে আবার তার হাতটা বের করে নিল। কি 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 চান আপনি? হ্যাঁ, কি চান? কাল সকাল 9টার আগে যদি আব্বাস রুবিটা ফিরিয়ে দেন তাহলে কেউই কিছু জানবে না, আর স্যার জন এটা নিয়ে তদন্ত করবেন না। আর আপনি যদি সেটা না করেন তাহলে এই কেস থেকে বাঁচার একটা পথও আপনার জন্য খোলা রাখবেন, কথা দিলাম। চলো ওয়াটসন। এই বলে হোমস দরজার দিকে ফিরল। আমি তার পিছন পিছন রাস্তায় নেমে এলাম। সেন্ট জেমস স্ট্রিটে নেমে যখন গাড়ির প্রতীক্ষায় দাঁড়িয়ে আছি তখন হোমস বলল, ওয়াটসন, খুব ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই? না হোমস, ঠিক তার বিপরীত। তোমার সান্নিধ্যে এলেই এনার্জি উপচে পড়ে। তবে একটা ব্যাপার আমি বুঝলাম না। আচ্ছা, কি ব্যাপার শুনি? ক্যাপ্টেন মাস্টারম্যান যখন ধরা পড়েই গেলেন তখন তাকে পুলিশে ধরিয়ে দিলে না কেন? তাকে ছেড়ে দেওয়ার কোনো কারণই তো আমি দেখছি না। কারণ আছে ওয়াটসন। তোমার কি খেয়াল আছে যখন আমরা ফুলগুলো পাই তখন সেগুলো কেমন অবস্থায় ছিল? বরফ পড়ার জন্য ঢেকে গেছিল আর শুকিয়ে গেছিল। তা এতে কি সময়ের হিসাব মিলছে? আমি একটু ভাবতে লাগলাম। তারপর হঠাৎই ব্যাপার বুঝতে পেরে বলে উঠলাম, একদম ঠিক বলেছ হোমস। রাত 8টায় যদি ফুলগুলো ক্যাপ্টেন মাস্টারম্যান সরিয়ে থাকেন তাহলে তো সেগুলো শুকিয়ে যাওয়ার কথা নয়। আর তুষার ঝড় শুরু হয়েছিল সন্ধ্যে 6টায়। এইটুকু সময়ের মধ্যে তো ফুলগুলো বরফের অত গভীরে চাপা পড়বে না। এক্সেলেন্ট ওয়াটসন, এক্সেলেন্ট। ফুলগুলো রাত 8টায় ফেলা হয়নি, সেগুলো ফেলা হয়েছিল সন্ধ্যে 6টার আগে। কিন্তু লেডি ডোভারটন যে বললেন ডিনারের আগে। কথাটা বলতে গিয়েও আমি থেমে গেলাম। ও আই সি, লেডি ডোভারটন তাহলে। একদম ঠিক ধরেছ বন্ধু। আর সেই কারণেই আমি ব্যাপারটা চাপা দিতে চাই, শুধুমাত্র স্যার জনের সম্মানের কথা ভেবে। বুঝলাম। তা এখন কোথায় যাওয়া হবে? স্যার জনের প্যালেসে? না, এখন সোজা যাব বেকার স্ট্রিটে। এত রাতে ভালোই ধকল গেছে, একটু বিশ্রামের দরকার। একটু দেরিতেই ঘোড়ার গাড়ি পেলাম। তারপর সোজা চলে এলাম বেকার স্ট্রিটে। গাড়ি থেকে নেমে সবেমাত্র দরজাটা বন্ধ করেছি এমন সময় মেরিলিবোন রোডের দিক থেকে ধেয়ে এলো আরেকটা ঘোড়ার গাড়ি। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে 1 ফুট দূরে সেটা থামল। পরক্ষণেই সেখান থেকে বেরিয়ে এলো এক মহিলা। তার সর্বাঙ্গ ঢাকা থাকলেও তার চেনা পরিচিত চালচলন দেখে ভালোই বুঝলাম তিনি কে। ফুটপাতে আমাদের মুখোমুখি দাঁড়ালেন তিনি। মিস্টার হোমস, কথা আছে আপনার সঙ্গে। আরে আপনি? কি সৌভাগ্য আমার। ওয়াটসন, ওপরে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে দাও, আমরা আসছি। আমি ওপরে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তারপরেই হোমসের সাথে আমাদের ঘরে প্রবেশ করলেন আমাদের অতিথি। ম্যাডাম, এত রাতে তো আপনাকে আশা করিনি। সে কি,
আমি তো ভেবেছিলাম আপনি সর্বজ্ঞ, ত্রিকালজ্ঞ পুরুষ, কিন্তু এখন তো দেখছি আপনি নারী সম্পর্কে নিতান্তই অজ্ঞ। আপনার কথার তাৎপর্যটা জানতে পারি? ধরতে পারলেন না? নিখোঁজ রুবিটা যে বিপর্যয় সৃষ্টি করেছে সেটার অবসান না হওয়া পর্যন্ত আমার উদ্বেগ যাচ্ছে না। কথা দিয়ে এসেছিলেন রুবিটা ফিরিয়ে দেবেন, তাই এসেছি আপনার ব্যর্থতার স্বীকারোক্তি নিতে। সরি ম্যাডাম, তবে এই ব্যাপারে আপনার মনের আনন্দটা হয়তো বেশিক্ষণ টিকবে না, কারণ আমি খুব শীঘ্রই সফল হতে চলেছি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ভদ্রমহিলা। নীল চোখে তাকিয়ে রইলেন শার্লকের দিকে। আপনি কি আমার সাথে পরিহাস করছেন মিস্টার হোমস? এর আগেও আমি লিখেছি, বিপরীত লিঙ্গের প্রতি শার্লক হোমসের অপরিসীম অবিশ্বাস থাকলেও কখনো তার কথার মধ্যে শিষ্টাচারের কমতি হয়নি, কিন্তু এই প্রথম তার ব্যতিক্রম দেখলাম। কঠিন হয়ে এলো শার্লকের মুখের প্রতিটা রেখা। ম্যাডাম, রাত অনেক হয়েছে, তাই ভূমিকা বর্জন করছি। নন পেরিয়াল ক্লাবে গেছিলাম, সেখানে আপনার ভাইয়ের সাথে কথা হয়েছে। বলে এসেছি কিভাবে রুবিটা চুরি হয়েছে, আর সেইখানে আপনার ভূমিকা কতটা সেটাও কিন্তু আমাদের জানা আছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে চুরমার হয়ে গেল অতুলনীয় সমস্ত ঔদ্ধত্য। ল্যাম্পের আলোয় কয়েক সেকেন্ড স্থানু হয়ে রইলেন, তারপরেই নতজানু হয়ে বসে পড়লেন হোমসের পায়ের কাছে। হেঁট হয়ে ঝট করে তাকে তুলে খাড়া করে দিল শার্লক হোমস। আমার কাছে নয়, নতজানু হন আপনার স্বামীর কাছে। কৈফিয়ত তো তার কাছেই আপনাকে দিতে হবে। আপনাকে রিকোয়েস্ট করছি মিস্টার হোমস, আমার স্বামীকে প্লিজ কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে না হয় বললাম না, কিন্তু আপনার এই কাজটা করতে গেলেন কেন সেটা একটু বলবেন। চোখের জল মুছলেন লেডি ডোভারটন, তারপর বলতে লাগলেন, আমার ভাইয়ের জন্য এসব করতে হলো আমাকে। তার যে অনেক দেনা হয়ে গেছিল ক্লাবে, জুয়া খেলে সে নিজের সব হারিয়েছে। এমন অবস্থায় সে আমার কাছে এসে হাত পা ধরায় আমি এই পথ ছাড়া আর কোনো কিছুই বুঝতে পারিনি। দেখুন ম্যাডাম, ক্যাপ্টেন মাস্টারম্যান দেনায় ডুববেন, আর তার বদনামও হবে, এতে কোনো কিছুই করার নেই। তবে হ্যাঁ, ভবিষ্যতে যখন ব্যাপারটা হালকা হয়ে যাবে তখন নয় আপনার স্বামীর কাছে যাবেন, বুঝিয়ে বলবেন। উনি আপনার ভাইয়ের জন্য আশা করি মিলিটারি সার্ভিসের ব্যবস্থা করে দিতে পারবেন। ওর বয়সও তো কম, তাছাড়া ওর উদ্যম তো আমরা নিজের চোখেই দেখে এলাম। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, আপনি তাহলে এখন বাড়ি যান। আর হ্যাঁ, কেসটার ব্যাপারে চিন্তা করবেন না, ওটা আমি সামনে নেব। ধন্যবাদ মিস্টার হোমস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলেই তিনি বেরিয়ে গেলেন। বাইরে ঘোড়াগাড়ির শব্দটা আস্তে আস্তে মিলিয়ে গেল। পরদিন ঘুম থেকে উঠে দেখি বেলা 10টা বাজে। কত রাতের ক্লান্তির জন্য বেশ অনেকক্ষণ ঘুম হলো। বিছানা ছেড়ে উঠে বসবার ঘরে ঢুকে দেখলাম ফায়ার প্লেসের সামনের আর্ম চেয়ারে বসে তামাক টানছে হোমস। সেই ধোঁয়াতে ঘরটা ভরে গেছে। আমাকে দেখা মাত্র এসে বলল, গুড মর্নিং ওয়াটসন, একদম ঠিক সময় উঠেছ। স্যার জনও চলে এসেছেন, নিচেই আছেন। হোমসের কথা শেষ হতেই দরজায় টোকা পড়ল, আর সাথে সাথেই ঘরের মধ্যে প্রবেশ করলেন স্যার জন। মিস্টার হোমস, কোনো খবর আছে? হ্যাঁ, খবর আছে, তার আগে একটু বসুন। সামনের একটা চেয়ারে বসে পড়লেন ভদ্রলোক, তারপর উদ্বেগ ভরা দৃষ্টিতে চেয়ে রইলেন শার্লকের দিকে। ক্যামেলিয়াগুলোর কোনো খোঁজ পেলেন? ওগুলোর কথা ভুলে যান, যা দশা দেখে এসেছি তাতে সেটা আর ফেরত পাওয়া যাবে। তাছাড়া আপনার বাগানে তো নতুন করেই দেখলাম। তা ঠিক, পরের সিজনেই নতুন ফুল ফুটবে। মিস্টার হোমস, আর রুবিটার কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, পেয়েছি, তবে তার আগে এক গ্লাস পোর্ট পান করা যাক, কি বলেন? বেশ অবাক হলেন স্যার জন। এত সকালে ড্রিঙ্ক করবেন? হ্যাঁ, বেজায় ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম এটাই উপযুক্ত সময়। এই নিন। 3টে গ্লাসে মদ ঢেলে শার্লক একটা গ্লাস এগিয়ে দিল স্যার জনের দিকে।
আর একটা আমার দিকে। কিন্তু স্যার জনের মুখের ভাব দেখে বুঝলাম মদ খাওয়ায় কোনো ইচ্ছে তার নেই। তবুও সে ভুরু কুঁচকে গ্লাসে চুমুক দিল, কিন্তু সঙ্গে সঙ্গেই বদলে গেল তার হাবভাব। গ্লাসের দিকে এক ঝলক তাকিয়ে সে ঢকঢক করে এক নিমেষে পুরো মদটা শেষ করলেন। তারপর গ্লাসটা উল্টে তার হাতের তালুতে রাখলেন একটা লাল রত্ন, আব্বাস রুবি। এ কি মিস্টার হোমস? ক্ষমা করবেন স্যার জন, এইসব নাটকীয় মুহূর্তে ক্লাইম্যাক্স লাইনে আমি আবার একদম পারি না। ডক্টর ওয়াটসন সেটা হাড়ে হাড়ে জানে। সে ঠিক আছে, কিন্তু এটা পেলেন কি করে? স্যার জন, এই ব্যাপারে আমাকে একটু ক্ষমা করবেন। এটা আমি আপনাকে বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে আপনার বাটলার সম্পূর্ণ নির্দোষ। যথেষ্ট অবিচার করা হয়েছে তার উপর। তবে চিন্তা নেই, আজ সকালেই সে ছাড়া পেয়েছে, আর রুবিটাও আপনি পেয়ে গেছেন। আর হ্যাঁ, এই নিন। এই বলে গাউনের পকেট থেকে একটা সোনার চেন বের করলো হোমস। এই লকেট আর চেনটা ধরুন, আমি খুলে রেখেছিলাম যাতে পোর্টের মধ্যে রত্ন লুকিয়ে আপনাকে চমকে দিতে পারি। আর প্লিজ এই ব্যাপারে আর কোনো প্রশ্ন নয়। আচ্ছা বেশ, তাই হবে। তবে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগটা? হ্যাঁ, আপনি তো রুবিটা উদ্ধারের জন্য 5,000 পাউন্ডের পুরস্কার ঘোষণা করেছিলেন, তাই না? তা সেটাই যদি... হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই বলে কোটির পকেট থেকে চেক বইটা বের করলেন ভদ্রলোক। কিন্তু মিস্টার হোমস, এই টাকার থেকেও আপনার প্রাপ্য অনেক বেশি। আমি না হয় একটা কাজ করব, এর সাথে একটা ক্যামিলিয়া গাছের চারা আপনাকে পাঠাবো। ধন্যবাদ। তবে স্যার জন, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। আপনি প্লিজ দুটো চেক লিখবেন, দুটোই 2,500 পাউন্ডের। একটা আমার নামে আর একটা অ্যান্ড্রু জলিফের নামে। বেচারার অনেক দিনের স্বপ্ন একটা চুরুটের দোকান খুলবে, এই টাকায় ওর হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। হালকা হেসে দুটো চেক লিখতে লাগলেন স্যার জন। তারপর সেটা এগিয়ে দিলেন। হোমস সেগুলো নিয়ে আমার হাতে দিল। আপনাদের জন্য দুটো 5,000 পাউন্ডের চেক লিখলাম, প্লিজ মানা করবেন না। আর ক্যামিলিয়া গাছের চারাটা না হয় দুপুরবেলা পাঠিয়ে দেবো। এবার তাহলে আমি আসি, গুড বাই। অভিবাদন জানিয়ে ভদ্রলোক বেরিয়ে গেলেন। তার যাওয়ার পর হোমস এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। বুঝলে ওয়াটসন, সকাল সকাল ভালোই কুবের এলো, আর সেই সাথে কেসটার জবনিকাও বেশ ভালোভাবেই পড়লো। কি বলো? আপনারা শুনছিলেন অ্যাড্রিয়ান কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব দ্য আব্বাস রুবি অবলম্বনে আব্বাস রুবির প্রহেলিকা। গল্প পাঠে এবং ইন্সপেক্টর গ্রেগসনের চরিত্রে অয়ন, শার্লক হোমস এবং স্যার জনের চরিত্রে আমি অনিরুদ্ধ, লেডি ডোভারটনের চরিত্রে শ্রাবন্তিকা, ক্যাপ্টেন মাস্টারম্যান এবং অ্যান্ড্রু জলিফের চরিত্রে সায়ন। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। আচ্ছা, এবার তাহলে আসি। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে, শনিবার রাত 10টায়। শুভরাত্রি।